বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরের উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, বেচারার জন্য আমার মায়ে লাগে। কেন চ্যালেঞ্জিং? কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে অনেক, মায়ের ট্যাঙ্কে রেখেছে। I didn't say that will be for 4 years. I'm saying this is the term, that maximum that one can grow. Right. But that's not our intention. Our intention to get it done as quickly as possible. সংবাদ হয়েছে যে বিদেশি গণমাধ্যমে 4 বছর ক্ষমতায় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছে ইউনূস সরকার। সত্যি কথা, আমি যেহেতু সংবাদ বিশ্লেষণ করি, আমি যেহেতু রাজনীতিবিদদের কিংবা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মনোজগৎ পড়ার চেষ্টা করি, এবং আমার সেই পড়া সবসময় যে সঠিক হবে এমন কোনো কথা নয়, তবুও আমি আমার অনুমান ভাবনাটুকুই আপনাদের সাথে শেয়ার করি, বিশ্লেষণের চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমার কাছে ডক্টর ইউনূসের এই কথার প্রেক্ষিতে মনে হয়নি যে তিনি 4 বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। তিনি বলেছেন যে সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকে মানুষ 5 বছর, যেটা বিশ্বের বিভিন্ন দেশের রীতি। অনেক দেশে এটা কমিয়ে 1 বছর কমিয়ে 4 বছর। দর্শক, খেলা শুরু হয়ে গেল। ডক্টর ইউনূস জানিয়ে দিলেন নির্বাচন কখন, কোন দিন, কোন সময় করবেন। বিএনপির মাথায় হাত। আওয়ামী লীগ জীবনে কখনো 42 বছর আর ফিরে আসতে পারবে না। যদিও আসে তাহলে আওয়ামী লীগ 42 নম্বর দল হবে। এমন কিছু তথ্য উঠে এসেছে আজকের এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন, সামনে অনেক কিছুই আছে। কেননা বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী কেউ নেই, সব কিছু এপার ওপার, বাকিগুলা জেলখানায়। তবে আওয়ামী লীগের পক্ষে আর দাঁড়ানো কখনোই সম্ভব না। এদিকে ডক্টর ইউনূসের কথার উপর বেসিস করে বিএনপির কপালে হাত, জামাতের মাথায় হাত। কেননা কোনো কারণেই ডক্টর ইউনূস এত তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছেন না। ডক্টর ইউনূস নির্বাচন দিবেন তার সময় মতো, হতে পারে 5 থেকে 6 বছর, এমন কিছু মন্তব্য তুলে ধরেছে। চলুন পিনাকি ভট্টাচার্যর কাছে। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরের উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, বেচারার জন্য আমার মায়ে লাগে। কেন চ্যালেঞ্জিং? কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে অনেক, মায়ের ট্যাঙ্কে রেখেছে। শুধু তাই না, হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে। আমি পুলিশ সংস্কার নিয়ে একটা এপিসোড করেছিলাম, এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায়। সরকার ট্রাফিক পুলিশ ওই আইনেই নিয়োগ দিছে, আমারটা দেখে দিছে কিনা জানি না, দিলে ভালো, না দিলে অসুবিধা নাই। যাই হোক, সমস্যা কলে মোটে নাই। পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে, পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে। আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য। আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি কথা কইতে চাইছিলাম, তো উনাদের তো মেলা কাম আর কি চাও, উনারা মেসেজ পাঠাইছিলাম, তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই। আমি একটা জিনিস বুঝি না, ওনারা তো পলিটিশিয়ান না, পাবলিক ফিগার না, যে এলাকায় যাইতে হয়, দলের লোকদের টাইম দিতে হয়, মিটিং করতে হয়, রাজনীতি করতে হয়, তারপরেও ওনারা টাইম পান না। আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি, দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি, আপনারা তো জানেন। এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি, আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি। আমি টাইম পাই, ওনারা টাইম পান না। তবে একটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন টোন দেই না, ওনারা দেন। ওনারা যদি ফোন দেন তাইলে টাইম দিই। দায়টা ওনাদের, আমার না। ওনারা দায় বোধ করলেই আমি ওনাদের সাহায্য করব। এমনকি আমি প্রফেসর ইউনূসও বলছি যে স্যার, আপনার প্রয়োজন হইলে আমরা কল দিয়েন বা মেসেজ পাঠাইন, যদি কখনো মনে করেন, যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে, কল দিয়েন, আমি আছি। তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন। উনি বলছেন আমি যেন এই কাজটা চালায় যাই। তো যাই হোক, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ। আপনাদেরও জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি। যাই হোক, এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারে যে দাদা, আপনি উপরে উপরে সমালোচনা করেন, এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান। যাই হোক, প্রসঙ্গে আসি। কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন, অল্প একটু সময় না নিচ্ছে, সে ধরেন নষ্টই হইল আর কি, তাহলে দেখেন না কি কই। এই পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য। দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। এই পরিকল্পনা বাস্তবায়িত হইলে শুধু পুলিশের মরাল বাড়ার কাজটাই হবে না, মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কথাটা করার সময় আমি আমার পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য। আপনারা হয়তো সৃজনশীল কোনো সমাধান দিলে ইনকা একটা প্রবলেমে পড়তে পারেন। আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসিছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই। তো বিজনেস ওয়ার্ল্ডেও কলে ভালচুন কম নাই, বুঝছাও। তো যাই হোক, আসেন পরিকল্পনায়। আমাদের 639টা থানা আছে পুলিশের। এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে, যার নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন। এপিবিএন এর অধীনে 14টা ব্যাটালিয়ন আছে, মোট 64টা পুলিশ লাইন আছে। এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে। এছাড়া হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেল পুলিশ আছে, ফাইনালি সারদায় পুলিশ একাডেমি আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো সারদা পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় ছিল, আমার ভিডিও যারা হাসিনার আমলে দেখেছেন তারা জানেন, আর কইলাম না। তো এডিটর সাহেব না ঘোড়ার আওয়াজ দেন না, বুঝছাও। এটা এখন আমার যারা পুরানা দর্শক তারা জানে এটা কি। প্রফেসর ইউনূসের উপদেষ্টা মন্ডলী শুনে রাখেন, হাসিনার মন্ত্রীদের কলে ওই সারদা একাডেমির ঘোড়ার থেরাপি দিতাম নিয়মিত। এডিটর সাহেব আর এবার সাউন্ড দেন, আপনাদের জন্য দিতে না হয়। আমি কালে থেরাপি দিতে দ্বিধা করবো না, বুঝাও। শুনে নিয়েন এই থেরাপিটা কি জিনিস। যাই হোক, এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম, এই যে পুলিশের যতগুলো অফিস আছে, থানা আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে 2 বা ততোধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। সারদা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসাবে। কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ, সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে, তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা। পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে, তারা এরপরে নির্মমতা করতে গেলে ওই আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে। আবার উল্টা দিকে দেখেন, একজন সাধারণ মানুষ যখন থানায় সেবার জন্য আসবে, সে দেখবে এই বিপ্লবে আহত ছেলেদের কাজ করতে, সেবা দিতে। স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আর্দ্র হবে, পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ। পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে। এই আহত ছাত্ররা বিশেষ পোশাক। ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যর কিছু কথা শুনেছেন, যে কথাগুলো অনেকটাই মূল্যবান আমাদের দেশকে নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকাকালীন যারা যে পদে আছেন তাদেরকে নিয়ে কথা বলেছেন, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন। কিন্তু কেন এমন কিছু তথ্য তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য, যা উনি প্রমাণ সূত্রে আপনাদেরকে দেখিয়েছে। তবে এর শেষ অংশে আপনাদেরকে ডক্টর ইউনূস জানিয়ে দিয়েছেন স্পষ্ট নির্বাচন কবে কখন হচ্ছে, আর কেনই বা বিএনপি কপালে হাত, জামাতের মাথায় হাত, এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কারণ নির্বাচনের আশা গুড়ে বালি করে দিয়েছেন ডক্টর ইউনূস। উনি স্পষ্টভাবে জানিয়েছেন বর্তমানে কবে কখন নির্বাচন করবেন। চলুন আমরা ডক্টর ইউনূসের কিছু বক্তব্য। 4 years I'm saying this is the term that maximum that one can grow, but that's not our intention. Our intention to get it done as quickly as possible. আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। 100 দিনে ইউনূস সরকার, সেই 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কিছু বিষয়ে তিনি সাবলীল ভাষায় তার সরকারের কিছু পদক্ষেপের কথা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম।
শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। আমি বরাবরই এর আগের বহুত আলোচনায় বলেছি যে বাংলাদেশ সম্পর্কে এর আগে আমি এতটা আশাবাদী এর আগে কখনো হইনি। আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এই কারণে যে আমাদের যে প্রায় 16 বছরের একটা স্বৈরতান্ত্রিক মাফাইতান্ত্রিক সরকার এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকারহীনতা, ভুলণ্ঠিত নির্বাচন ব্যবস্থা, ভুলণ্ঠিত গণতন্ত্র, এই সকল কিছু পাড়ি দিয়ে, বিভক্তির রাজনীতি সব কিছু পাড়ি দিয়ে যখন জুলাই মাসে আসলো 2024-এর একতরফা ডামি ইলেকশনের পরের যে ক্ষোভ, জনপুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে সাথে দেশকে বৈষম্যমুক্ত করার যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের শেষের দিকে এসে হঠাৎ করে যে শেখ হাসিনা পালালো তার সমস্ত দলবল নৌকার অনুসারীদের নিয়ে, সেই পালায়ন পর অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে সরকার পরিচালনার যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই দায়িত্ব গ্রহণ করার পরে নানান রকম অসঙ্গতি, নানান রকম সমালোচনা, নানান রকম চাওয়া পাওয়া, বিভিন্ন দিক থেকে মানুষের নানান রকম দাবি দেওয়া আদায়, একটা আইন শৃঙ্খলাহীনতা, রাষ্ট্রহীনতা, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক বিপর্যয় সব কিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ যে ছিল। এরপরেও যেই অর্জন আমাদের, যেই স্বাধীনতা আমাদের, মত প্রকাশের স্বাধীনতা, দেশকে নিয়ে ভাবার স্বাধীনতা, তারুণ্যের নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বাধীনতা, বাংলাদেশের সবার মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হওয়ার স্বাধীনতা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বপ্ন আমরা পেয়েছি এই যে হাসিনা এবং তার নৌকার অনুসারীরা পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে। এই জন্যই আমি বলেছি বারবার যে বাংলাদেশকে নিয়ে এর চেয়ে বেশি আশাবাদী এর আগে আমি কখনো হইনি। আমাদের কিছু সংশয় আছে, কিছু সমালোচনা আছে, কিছু অতৃপ্তি আছে, কিন্তু মোটা দাগে রাষ্ট্র পরিচালনা একটা দুরূহ বিষয়। রাষ্ট্র পরিচালনার বাইরে যে যখন থাকেন তখন নানান বিষয়ে কথা বলা যায়, নানান বিষয়ে উৎসাহ, ক্ষোভ, ঘৃণা প্রকাশ করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন করা লাগে তখন অনেক বিষয়ের সন্নিবেশ সম্মিলন ঘটাতে হয়। স্থিতিশীলতা, জনমনের নিরাপত্তাহীনতা নিরসন করা, অর্থনৈতিক মুক্তি, জনগণের কাঙ্ক্ষিত চাহিদা, চাওয়া পাওয়া, সংস্কার, এই সব কিছুই একসাথে সম্মিলন করাটা একটা দুরূহ কাজ, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা ইউনূস সরকার এক শতাব্দীমে অর্থাৎ 3 মাস 10 দিন পরে কিভাবে তারা পালন করছে সেটির ব্যাখ্যা আমি যতবার শুনছি এবং তার বক্তব্য আজকে শোনার পর আমার সে আত্মবিশ্বাস যে দেশ সঠিক পথেই আছে, দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাস অনেকখানি আমার বেড়ে গিয়েছে। সেটি বলার জন্য আজকের আলোচনা। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ডক্টর ইউনূস বলেছেন যে অনেক বিষয়ে অ্যাড্রেস করেছেন তিনি। প্রথমত তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার নিয়ে মানুষের মূল যেই আগ্রহের জায়গাটা সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন। সে জায়গায় তিনি বলছেন, আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ।
ডক্টর ইউনূস বলছেন, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য নির্দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। বলতেই হবে আমাদের সংস্কারের কথা। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনের অন্য অন্য ক্ষেত্রে সংস্কারের কথাটি বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদেরকে নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবেন না। খুবই মূল্যবান কথা। সংস্কার হচ্ছে আমাদের জীবনী শক্তি। আমরা যদি কোনো রকম পরিবর্ধন, পরিমার্জন কিংবা আমাদের সময়ের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়গুলোকে অ্যাডজাস্ট না করতে পারি আমাদের রাজনৈতিক পথ চলায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সরকার ব্যবস্থাপনায়, তাহলে কোনোদিনই মুক্তি ঘটবে না, আমাদের চাওয়া পাওয়ার পূরণ হবে না। সেজন্য সংস্কারের যে আকাঙ্ক্ষা, চাহিদা, এটা বজায় রাখতেই হবে, কিন্তু মাত্রাটা ঠিক করতে হবে যে না, কতটুকু সংস্কার আমরা চাই, কতটুকু সম্ভব। এবং এমন সংস্কার না যে এক গোষ্ঠী বলছে এরকম, আরেক গোষ্ঠী বলছে এরকম, আরেক গোষ্ঠী এরকম। কোনো গোষ্ঠীর একক চাহিদা কখনোই পূরণ করা সম্ভব হবে না, যেহেতু এটি একটি নানা দেশ, নানা ধর্ম, নানা পথ মতের সম্মিলনে একটি জাতিগোষ্ঠী এবং একটি ধর্ম, 18 কোটি মানুষ। সুতরাং একক কোনো গোষ্ঠীর চাওয়া পূরণ হবে না, কিন্তু যে সকল গোষ্ঠী, যত